মিকি কার্টুন হাউস। কিরে, এখনো পর্যন্ত ঘরে বসে আছিস? বেলা হয়ে গেল, বলি রান্না বান্না কিছু করবি না নাকি? ও কাকিমা, আসলে একটু পড়ছিলাম, একটু পড়ে পরীক্ষা আছে তো, আমি পড়ে নিয়ে গিয়ে রান্না করে দিচ্ছি। কি, তুই পরে নিয়ে গিয়ে রান্না করবি? আর ততক্ষণ কি আমরা না খেয়ে বসে থাকবো? যা, এক্ষুনি গিয়ে রান্না সার। আচ্ছা, আমাকে আর 0.5 ঘন্টা সময় দাও, 0.5 ঘন্টা পরেই আমি গিয়ে রান্না করে দিচ্ছি। এই জন্য আমি বলেছিলাম কলেজে না ভর্তি করতে। আমার কথা তো কেউ তখন শুনলো না। এখন উনি পড়াশোনা করবেন। এক্ষুনি যা, এক্ষুনি যা বলছি, না হলে আমি তোর কলেজে যাওয়া বন্ধ করে ছাড়বো বলে দিলাম। কাকিমা, অর্পিতার পরীক্ষা থাকলেও তো ও সকাল থেকে পড়াশোনা করে, কই ও তো ঘরের কোনো কাজ করে না, তাহলে আমি কেন করব? কি বললি? তুই ওর পিতার সাথে নিজেকে তুলনা করছিস? তোর সাহস তো কম নয়, মুখে মুখে কথা বলছিস। দাঁড়া, তোকে আজকে যদি আমি কলেজে বেরোতে দিয়েছি, তাহলে আমার নাম বদলে দিবি। এবার আর আমায় আজ কলেজ যেতে দেবে না, আজ তো পরীক্ষা। এবার আমি কি করি? আমার আর ভালো লাগে না। মা বাবা বেঁচে থাকলে কখনো এরকম হতো না। কাকা কাকিমার কাছে যেদিন থেকে আছি সেদিন থেকে আমার উপর অত্যাচার করে, ঘরের সব কাজ করে, পড়াশোনাও করতে দেয় না। আমি এক কাজ করি, আমি বরং গ্রামে মামা মামির কাছে চলে যাই। ওখানে গ্রাম ঠিকই, কিন্তু মামা মামি আমায় খুব ভালোবাসে। ওখানে গিয়ে আমি শান্তিতে পড়াশোনা করতে পারবো। আজ সন্ধেবেলা কাকা কাকি অর্পিতা সবাই বেরোবে, আর আমি সেই সুযোগে বাড়ি ছেড়ে পালাবো, কেউ জানতেও পারবে না। সন্ধে সন্ধে বেরোলাম, কিন্তু স্টেশন থেকে তো মামার বাড়ি অনেকটা দূর। কি জানি প্ল্যাটফর্মে নেমে কিছু পাবো কি না, না হলে হেঁটে হেঁটেই যেতে হবে। একই গ্রামের রাস্তা। আমি অন্তরা। ছোটবেলাতে একটা কার অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই মারা যায়। তারপর থেকে আমি কাকা কাকির কাছেই বড় হয়েছি। কাকা কাকি বাবা মা সব কিছু নিয়ে নিয়েছে, অথচ ছোট থেকেই আমার উপর খুব অত্যাচার করে, বাড়ির সব কাজ করায়, পড়াশোনাও করতে দেয় না। তাই আমি ঠিক করেছি মামার কাছে চলে যাব। কিন্তু মামার বাড়িও অনেকটা দূর। মামার বাড়ি যেতে গেলে রামগড় স্টেশনে নেমে ওখান থেকে অনেকটা ভেতরে যেতে হয়। অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবছি যদি প্ল্যাটফর্মে নেমে কিছু না পাই, সেই হাঁটতে হবে। ট্রেনে উঠতে উঠতে প্রায় রাত 8টা বেজে গেল। লেডিস কম্পার্টমেন্টে খুব বেশি প্যাসেঞ্জার নেই। ট্রেনে বসে বসে আমি ভাবতে লাগলাম, মামাকে তো কিছু জানানোই হয়নি। কিছু না জানিয়ে এইভাবে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে?
যাকে বেরিয়ে যখন পড়েছি, আর তো ফেরার উপায় নেই। মামার বাড়ি গিয়ে তো দেখি কি হয়। এমন সময় পাশের সিটে বসে থাকা একজন ভদ্রমহিলা বললেন, কি গো মেয়ে, তুমি কোন স্টেশনে নামবে? এই তো রামগঞ্জ স্টেশনে নামবো। ও, আমিও রামগড়েই নামবো। তা রামগড়ে কোথায় যাবে তুমি? আমি হরিহরপুরে যাব। রামগড় থেকে অনেকখানি ভেতরে যেতে হয়। হরিহরপুর? সে তো অনেক দূর। এত রাতে যাবে কি করে? ওই স্টেশনের বাইরে অটো বা রিক্সা কিছু একটা ধরে নেব। সে কি, তুমি এত রাতে হরিহরপুর যাওয়ার অটো বা রিক্সা পাবে নাকি? সে কি, এখন অটো রিক্সা কিচ্ছু পাবো না? যা, তাহলে হেঁটে হেঁটে যেতে হবে। তুমি হেঁটে কি যেতে পারবে? স্টেশন থেকে নেমে হাঁটা শুরু করলে দেখবে ভোরবেলা গিয়ে পৌঁছেছো। তাহলে আমি এখন কি করব? তা হরিহরপুরে কার বাড়িতে যাবে তুমি? হরিহরপুরে আমার মামার বাড়িতে যাচ্ছি। তা তোমার মামা আসবেন না নিতে? না, আসলে মামা তো জানে না যে আমি যাচ্ছি, তাই মামার বাড়ি থেকে কেউ নিতেও আসবে না। তুমি তো ভারী বিপদে পড়লে দেখছি। এত রাতে একা মেয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এত দূর যাবে কি করে বলো তো? আমিও তো সেটাই ভাবছি, এত রাতে কি করে যাব। আমার বাড়ি রামগড় স্টেশনের কাছে। যদি তুমি চাও আজ রাতটা আমার বাড়িতে কাটাতে পারো। আপনি আমাকে আজকে রাতটা আপনার বাড়িতে থাকতে দেবেন? তাহলে তো খুব উপকার হবে। আমিও ভাবছি এত রাতে কি করে যে মামার বাড়ি যাই। খুব উপকার হবে আজ রাতটা আপনার বাড়িতে থাকতে পারলে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আরে বাবা, বিপদে কারোর পাশে দাঁড়াতে পারলে ভালোই লাগে। এই তো রামগড় স্টেশন এলো বলে। মানুষ বলে এখন নাকি ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষ নাকি মানুষের উপকার করতে ভুলেই গেছে। কিন্তু সত্যি আজকের দিনেও এমন অনেক মানুষ আছে যারা মানুষের উপকার করে আনন্দ পায়। ভাগ্যিস আজকে রাতটা উনি ওনার বাড়িতে থাকতে দিচ্ছেন। এমনিতেও আমি ভাবছিলাম যে এত রাতে না জানিয়ে মামা বাড়ি গিয়ে উঠলে কি যে হবে। ভালোই হয়েছে, কাল ভোর ভোর বেরিয়ে পড়বো, তাহলে সকালবেলা মামা বাড়ি গিয়ে পৌঁছবো। হঠাৎ আমি লক্ষ্য করলাম কম্পার্টমেন্টে সবাই কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদ্ভুত ব্যক্তি দেখেছে। কি জানি, আমি কিছু বুঝতে পারলাম না। এতক্ষণ তোমার সাথে গল্প করলাম, তোমার নামটাই তো জানা হয়নি। আমি অন্তরা, অন্তরা বিশ্বাস। আপনার নামটাও তো আমার জানা হয়নি। আমি রমলা। চলো চলো, স্টেশন থেকে আমার বাড়ি 2 মিনিটের হাঁটা পথ। চলো। আমি রমলা দেবীকে অনুসরণ করে এগোতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ভাগ্যিস আজকের রাতটা রমলা দেবীর বাড়িতে আশ্রয় পেলাম। না হলে যে কি হতো। প্ল্যাটফর্মে একটা মানুষ নেই, জনমানব শূন্য। আর স্টেশনের বাইরে এসে দেখি পুরো স্টেশন চত্বর ফাঁকা। কি যে করতাম। এইভাবে এত রাতে আসাটা খুবই ঝুঁকি নেওয়া হয়ে গেছে।
এনার বাড়িতে আশ্রয় না পেলে আজ রাতটা খুব বিপদে কাটতো। কিন্তু কী বা করতাম, সকাল হয়ে গেলে আমাকে কি আর বেরোতে দিত? যাকে যা হয় ভালোর জন্যই হয়। ওই যে ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আমরা এসে গেছি, চলো। কিন্তু আপনার বাড়ি এমন ঝোপঝাড়ের মধ্যে কেন? আর আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। আর বলো কেন, এক সময় এখানকার সব থেকে সম্ভ্রান্ত পরিবার ছিলাম আমরা, কিন্তু দেনার দায় সব হারিয়েছি। এখন এই বাড়িটুকুই সম্বল, তাই এমন অবস্থা। চলো চলো। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দেখি ঝোপঝাড়ের মধ্যে হলেও বাড়িটা ভাঙা চোরা নয়, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে মনে ভাবলাম, যাকে আমি এত ভেবে কি করব, ঝোপঝাড়ের মধ্যে কেন বাড়ি, আশেপাশে বাড়ি নেই কেন? আমি তো এক রাতের অতিথি মাত্র, কাল ভোরবেলায় বেরিয়ে যাব। রমলা দেবী আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। আজকের রাতটা তুমি এ ঘরেই কাটিয়ে দাও, কেমন? রমলা দেবী চলে গেলেন। আমি ঘরের ভেতরে গেলাম। ঘরটা বেশ বড়, কিন্তু এ বাড়িতে ঢোকা থেকে আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, কেমন যেন গা ছমছম করছে। কিন্তু কেন এমন হচ্ছে? হয়তো ঝোপঝাড়ের মধ্যে বাড়ি দেখেছি বলে কি? তাই হবে নিশ্চয়। আর সন্ধে থেকে তো কিছু খাইনি, সেই দুপুরবেলা খেয়েছিলাম, খিদেও পেয়েছে খুব, তাই বোধহয় এমন হচ্ছে। ও কিছু না, আমি বরং গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, চোখে মুখে জল দিলে সব ঠিক হয়ে যাবে। বাথরুম থেকে ঘরে এসে হঠাৎ সামনে দেখলাম বিভৎস চেহারার একটা বাচ্চা মেয়ে হাওয়ায় ভাসছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। কি বিভৎস চেহারা! আমি ভয় আঁতকে উঠলাম। ভূত! ভূত! বাঁচাও! কে আছো, বাঁচাও! ভূত! ভূত এসছে! আমি ভয় পেয়ে চোখ বুজে পরিত্রায় চেঁচাতে লাগলাম। হঠাৎ কি হলো, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? ভূত! ভূত ছিল এখানে, এখানেই ছিল। কি হয়েছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না, একটু সব ঘটনা খুলে বলবে? বাথরুম থেকে এসে দেখি এই দরজার সামনে হাওয়ায় একটা বিভৎস চেহারা বাচ্চা মেয়ে ভেসে বেড়াচ্ছে। কি সব বলছো? আমার মনে হয় এতটা জার্নি করে তোমার শরীরটা খারাপ হয়েছে। তুমি বরং শুয়ে পড়ো, একটা ভালো ঘুম হলে সকালবেলা দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি বরং শুয়ে পড়ো, আমি আসছি। কিছুই ছিল না, ভূত নয়। আমি কি ভুল দেখলাম? তাই হবে নিশ্চয়। আসলে খাওয়া দাওয়া হয়নি, এতটা জার্নি করেও এসেছি, তাই হয়তো শরীরটা ভালো লাগছে না। আমি বরং শুয়ে পড়ি গিয়ে।
শোয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে যাই, কিন্তু মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। গলায় কি প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। চোখ খুলে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। দেখি একটা বাচ্চা মেয়ে আমার গলা থেকে রক্ত চুষে খাচ্ছে, আর তার জন্য আমার গলায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি অনেক কষ্টে হাত দিয়ে ছিটকে ফেলে দিলাম। ঠিক তখনই ঘরের মধ্যে কাদের যেন কথাবার্তার আওয়াজ আমার কানে এলো। খেয়ে নে মা, খেয়ে নে, ভালো করে খা। কতদিন খেতে পাসনি, কারোর কথা শুনবি না, খা। না, আমি তোমায় এরকম কাজ করতে দেবো না। এতদিন অনেক মানুষকে মেরেছো, ওকে আর আমি মারতে দেবো না। তোমার লজ্জা করছে না? মেয়েটা কতদিন খায়নি, আজকে একটু প্রাণ ভরে খাচ্ছে, মেয়েটাকে তুমি খেতে দেবে না? না না না, আমি আর মানুষ মারতে দেবো না। এতদিন অনেক মানুষ মেরেছো তোমরা। মারবোই তো, মারবো না? সব কটাকে মারবো, কাউকে ছেড়ে দেবো না। যখন আমাদের বিপদ ছিল, কেউ এসেছিল আমাদের পাশে দাঁড়াতে? এক সময় সবাইকে তো সাহায্য করে এসেছিলাম, কিন্তু আমরা যখন বিপদে পড়লাম, দিনার দায় মাথা বিকিয়ে গেল, কেউ এসেছিল পাশে দাঁড়াতে? না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আমি দেখলাম যার সাথে আমি এই বাড়িতে এসেছি, যার সাথে ট্রেনে দেখা হয়েছিল, সেও কোনো স্বাভাবিক মানুষ নয়, সেও একটা ভূত। আমি ভূতের সাথে এই বাড়িতে এসেছি। এটা একটা ভূতের বাড়ি। দুটো ভূত মিলে ঝগড়া করছে দেখে আমি ঠিক করলাম এই সুযোগে আমাকে পালাতে হবে। আমি দৌড়ে ওখান থেকে পালিয়ে গেলাম। কোনো রকমে ওই ভূতুরে বাড়ি থেকে বেরিয়ে আমি দৌড়তে থাকি। কোথায় যাব, কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না। আমি শুধু জানি ওই ভূতুরে বাড়ি থেকে আমার অনেক দূরে পালিয়ে যেতে হবে। কাল রাতে কত দূর দৌড়েছিলাম আমি জানি না। দৌড়তে দৌড়তে রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি মামার বাড়িতে বিছানায় শুয়ে আছি। সামনে মামা আর মামি দাঁড়িয়ে আছে। কিরে, এখন শরীর কেমন লাগছে? এখন ঠিক আছি, কিন্তু আমি এখানে কি করে এলাম? তুই যে এখানে আসবি, আমাকে একবার জানাবি তো। আমি স্টেশন থেকে তোকে নিয়ে আসতাম। অত রাতে কি কেউ একা একা আসে? কিন্তু তুমি জানলে কি করে মামা যে আমি এসেছি এখানে? আমি এলাম কি করে এখানে? কাল রাতেই তোর কাকা আর কাকির কাছ থেকে ফোন পেয়েছিলাম যে তুই বাড়ি ছেড়ে কোথাও চলে গেছিস। আমি ভেবেছিলাম হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছিস। তোর মামি বলল তুই নিশ্চয়ই এখানেই আসছিস। কাকা কাকির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিস। আমি তখনই বেরিয়েছিলাম। পথে যেতে যেতে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। ও, কিন্তু মামা ওখানে ওই ভুতুরে বাড়িটা। ভুতুরে বাড়ি? বুঝেছি, তুই তাহলে অংশুমানদার বাড়িতে গিয়েছিলি নিশ্চয়ই। অংশুমান? ও তো কবে মরে গেছে। হ্যাঁ গো, গ্রামে অনেকে বলা বলি করে তো, শোনোনি? অংশুমানদা আর ওর পরিবার যখন থেকে ওই গলায় দড়ি দিয়ে মারা গেল, তারপর থেকেই অনেককেই নাকি মাঝরাতে ওই বাড়িতে ডেকে নিয়ে যায়, তারপর তারা আর ফিরে আসে না। হ্যাঁ, এই রকম কথা আমি কালকে বলতে শুনেছি যে ওরা নাকি অনেক মানুষকেই মেরে ফেলেছে। বুঝেছি কেন অংশুমানদার বাড়ি থেকে তুই বেঁচে বেরোতে পেরেছিস। অংশুমানদা তোর বাবার খুব ভালো বন্ধু ছিল, তাই বোধহয় বন্ধুর মেয়েকে আর মারতে দেয়নি। জাগে জাগে, ও ছাড়ো ওসব কথা। ওসব কথা বেশি বলা ভালো নয়।
তুই বাবা আর ফিরে যাস না। তোর কাকা কাকি তোর ওপর অনেক অত্যাচার করে, তুই এখানেই থেকে যা। এখান থেকে পড়াশোনা কর, করে চাকরি বাকরি করে নিজের জীবন নিজে তৈরি কর। একটু কষ্টে শিষ্টে থাকতে হবে, তাও শান্তিতে পড়াশোনাটা তো করতে পারবি। তুই আর ফিরে যাস না। মামার মুখে এমন কথা শুনে আগের দিনে ওই ভুতুড়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাকেও ভুলে গিয়ে মনের মধ্যে যেন একটা শান্তি এলো।